আচ্ছা, আমরা তাহলে অটো কোরিলেশনের ডিসকাশনটা শুরু করি। সো দেখেন, এখানে দুটো অ্যাজাম্পশন আমি লিখে রেখেছি। একটা ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেলের অ্যাজাম্পশন, আর একটা অর্ডিনারি লিস্ট স্কোয়ারের অ্যাজাম্পশন। সো আমরা রিগ্রেশন কেন রান করি, আমরা রিগ্রেশন মডেল রান করে কি ইন্টারপ্রেট করতে চাই? ইন্টারপ্রেট করতে চাই আসলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপটা কত স্ট্রং, কত স্ট্রংলি রিলেশনশিপটা আমরা এক্সপ্লেন করতে পারছি। সো রিগ্রেশন মডেলটা রিলায়েবল হবে, আনবায়াসড হবে। এটা হওয়ার জন্য আমরা কিছু অ্যাজাম্পশন করি। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন, আসলে মানে অনেকগুলো ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন এরর টার্ম রিলেটেড, এরর টার্মের সাথে রিলেটেড। সো এরর টার্মের সাথে রিলেটেড এরকম একটা ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন আসলে অটো কোরিলেশন, অটো কোরিলেশন, ঠিক আছে? সো দেখেন, ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেলের নাম্বার 6 অ্যাজাম্পশন অ্যাকচুয়ালি মোস্ট প্রবাবিলি যে কোভেরিয়েন্স অ্যান্ড কোরিলেশন বিটুইন ডিফারেন্ট ডিস্টারবেন্সেস মানে এরর টার্মস আর অল জিরো। সো কোভেরিয়েন্স মানে কোভেরিয়েন্সটা মেজার করে how much two random variables change together, how much two random variables change together. So covariance এর স্ট্যান্ডার্ডাইজড ভার্সন কোরিলেশন। সো কোভেরিয়েন্স কে স্ট্যান্ডার্ডাইজড ভার্সনে আমরা যদি কনভার্ট করি তাহলে আমরা কোরিলেশন পাবো। সো কোভেরিয়েন্স কোরিলেশন বিটুইন ডিফারেন্ট ডিস্টারবেন্সেস, ধরেন ইউটি আর ইউএস দুইটা ডিস্টারবেন্সেস, কোভ্যারিয়েন্স বিটুইন ডিস্টারবেন্সেস ইকুয়াল জিরো। এটা জিরো হওয়ার মানে হচ্ছে এদের মধ্যে কোনো রিলেশনশিপ, লিনিয়ার রিলেশনশিপ এক্সিস্ট করে না। তার মানে এই যে এরর টার্ম, এরর টার্ম গুলো অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট হবে। এই এরর টার্ম গুলোকে অবশ্যই ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড হতে হবে। সো এটা যদি ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে ওএলএস এর যে এস্টিমেটরস বা ক্লাসিক্যাল লিনিয়ার মডেল থেকে আমরা যে এস্টিমেটরস গুলো পাই সেই এস্টিমেটরস গুলো রিলায়েবল এবং আনবায়াসড হবে। যদি এরর টার্ম গুলো ইন্ডিপেন্ডেন্টলি না থাকে, একটা আরেকটার সঙ্গে রিলেটেড হয়ে যায় সামহাও, তাহলে আসলে এস্টিমেটরস গুলো আমাদেরকে কারেক্ট মানে এস্টিমেটরস গুলো আর রিলায়েবল থাকে না, রাইট? সো এই যে ইউটি ইউএস এই এরর টার্ম গুলো অবশ্যই ডিস্ট্রিবিউটেড হবে ইন্ডিপেন্ডেন্টলি, এগুলো ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড হবে ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড হবে, অবশ্যই অবশ্যই। যদি ইন্ডিপেন্ডেন্টলি না হয়, যেটা বললাম, এস্টিমেটরস গুলো আর রিলায়েবল থাকবে না আর আনবায়াসড থাকবে না। সো ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড হওয়া, এটাকে আমরা বলি সিরিয়াল ইন্ডিপেন্ডেন্স। সিরিয়াল ইন্ডিপেন্ডেন্স, সিরিয়াল ইন্ডিপেন্ডেন্স। তো সিরিয়াল ইন্ডিপেন্ডেন্স টার্মটা আমরা পরে আরো একটু অ্যানালাইজ বা আমরা আর একটু এক্সপ্লেন করব। তার আগে আমরা ওয়েলএস এর অ্যাজাম্পশনটা একটু দেখি। ওয়েলএস এর অ্যাজাম্পশন একই জিনিস মিন করছে যে এরর টার্ম অবজারভেশনস সে ইউটিইউএস আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। সো একটা আরেকটার সাথে কোনোভাবেই রিলেটেড হবে না, রিলেশনটা সিরিয়ালি হয় নর্মালি। এখানে আমরা রিলেশনটা সিরিয়ালি হয় বোঝাতে চাচ্ছি। সেটা কিভাবে একটু পরেই দেখছি। অ্যান্ড দে আর নট কোরিলেটেড উইথ ইচ আদার, কোরিলেটেড না, তাহলে কোরিলেশন বা কোভ্যারিয়েন্সের ভ্যালুটা জিরো হওয়া মানে তারা একটা আরেকটার সঙ্গে কোরিলেটেড না। So, এখন আমরা আসলে কোরিলেশন, অটো কোরিলেশনটা দিয়ে কি বোঝায় এটা একটু এক্সপ্লেন করব। দেখেন এখানে দুটো ভ্যারিয়েবল, দুটো সিরিজ এক্স, বা এখানে এটা একটা সিরিজ, এই সিরিজটা এখানে ইনক্রিজ হচ্ছে, এখানে ডিক্রিজ হয়ে আবার ইনক্রিজ হচ্ছে, আবার ডিক্রিজ হয়ে আবার ইনক্রিজ হচ্ছে। তার মানে এটা একটা প্যাটার্ন ফলো করছে। এক্স্যাক্টলি এখানে আরেকটা সিরিজ বা আরেকটা ভেরিয়েবল যদি সেম প্যাটার্ন ফলো করে,
যেভাবে ইনক্রিজ হচ্ছিল আগের সিরিজটা সেভাবেই ইনক্রিজ করে, তাহলে আমরা বলি এরা হাইলি অ্যাসোসিয়েটেড, এরা হাইলি কোরিলেটেড। সো এখানে দুইটা সিরিজের বিষয় চলে আসছে। এখন একটা সিরিজের মধ্যেই, একটা সিরিজ, একটা ভেরিয়েবল এক্স, একটা ভেরিয়েবলের মধ্যেই যদি দুইটা টাইম পিরিয়ডে বা একটা ভেরিয়েবলের মধ্যেই যদি আমি সামহাও কোনো রিলেশন দেখি, তাহলে সেটাকে আমরা বলি আসলে অটো কো রিলেশন। একটু দেখেন, এখানে দুইটা ভেরিয়েবল, এক্সটাকে সে জিডিপি, এক্সটা এখানে জিডিপি, জিডিপি আমি ক্যালকুলেট করছি 2025, অথবা এটা কোনো একটা ফার্মের রেভিনিউ, হোয়াট এভার ইট ইজ, এক্স আর এক্স টি মাইনাস ওয়ান, এটা এক্স টি পিরিয়ডে অ্যাজিউম করছি, এক্স টি মাইনাস ওয়ান, এটা আসলে এটা তো দেখেই বুঝছেন এটা সেম ভেরিয়েবল। ধরেন এক্স এর জন্য আমি কিছু র্যান্ডম ভ্যালু পেলাম, 200, 300, 400, 500, 600। সো এই ভ্যালুগুলো আমি অবজার্ভ করলাম 2025-এ। তার মানে এই ভ্যালুগুলো আমি কারেন্ট টাইম পিরিয়ডে অবজার্ভ করলাম। এই ভেরিয়েবলটারই এর প্রিভিয়াস টাইম পিরিয়ডে বা অন্য কোনো একটা সময়, বা এটার ভ্যালু ছিল সেই 100, 200, 300, 400, 500। সো এখানে একটু দেখেন, এক্স টি এর ভ্যালু বেশি হলেও এটা যে প্যাটার্নটা ফলো করছে এক্স্যাক্টলি তার প্রিভিয়াস ইয়ারও এটার সেম প্যাটার্নই ছিল। সো এখান থেকে আমরা কনক্লুশন যেটা ড্র করতে পারি, এই এক্সটা ওভার টাইম, ওভার টাইম কো রিলেটেড। সো দেখেন এক্স ভেরিয়েবলটার মধ্যে কি আছে, এর দুইটা টাইম পিরিয়ডের মধ্যে এটার যে ভ্যালু তার মধ্যে কো রিলেশন আছে। এটা যেহেতু সেম ভেরিয়েবলের মধ্যে হচ্ছে, দুইটা আলাদা ভেরিয়েবল না, দুইটা আলাদা সিরিজ না, একটা সেম ভেরিয়েবলের মধ্যে হচ্ছে, এই কারণে সেটাকে আমরা বলি অটো কো রিলেশন, অটো কো রিলেশন। তাহলে অটো কোরিলেশন সিম্পলি কি মেজার করছে, অটো কোরিলেশন মেজার্স whether a variable is related to its own past values. Simply এটি একটু মনে রাখবেন, autocorrelation measures whether a variable is is related to its own, এটা important, own past value। তাহলে এখানে এই ভেরিয়েবলটা, এটার যে পাস্ট ভ্যালু এক্স টি মাইনাস ওয়ান, এটা এটা যেভাবে চেঞ্জ হচ্ছে ঠিক একই প্যাটার্নে চেঞ্জ হচ্ছে। তার মানে এখানে এক্স এর মধ্যে অটো কোরিলেশন আছে, এক্স এর মধ্যে অটো কোরিলেশন আছে। আপনি টাইম সিরিজ ডাটা, এটা একটু মনে রাখবেন, অটো কোরিলেশনটা দেখা যায় টাইম সিরিজ ডাটার মধ্যে, টাইম সিরিজ ডাটার মধ্যে অটো কোরিলেশনটা দেখা যায়। ক্রস সেকশন ডাটার মধ্যে এটা খুবই খুবই আনকমন। ক্রস সেকশন ডাটা ওভার টাইম ম্যানেজ করা যায় বা সামহাউ ম্যানেজেবল, কিন্তু আপনি বা ক্রস সেকশন ডাটার অর্ডার চেঞ্জ করেন বা যেভাবেই হোক ওটাকে আমরা রিঅ্যারেঞ্জ করতে পারি। টাইম সিরিজ ডাটার মধ্যে আমরা যে ইকোনমিক ডাটাগুলো নিই, জিডিপি ওভার টাইম ক্যালকুলেট করতে হয়, ওভার টাইম ক্যালকুলেট করি, ইনভেস্টমেন্ট, সেভিং, কনজাম্পশন, এই প্রত্যেকটা ফাংশন এর প্রিভিয়াস ভ্যালু দ্বারা, এটার পাস্ট ভ্যালু দ্বারা এফেক্টেড হয়, পাস্ট ভ্যালুর সাথে রিলেটেড। তার মানে এই ভেরিয়েবল গুলো অটো কোরিলেশন শো করে। এখন একটু দেখেন, অটো কোরিলেশন মানে এই পর্যন্ত আমরা যেটা বুঝলাম, ইকোনমিক যে ভেরিয়েবলস গুলো আছে এরা অটো কোরিলেশন শো করে, কারণ এর যে পাস্ট ভ্যালু গুলো সেটা কারেন্ট ভ্যালুকে ইনফ্লুয়েন্স করে। এই ভ্যালু, পাস্ট ভ্যালুস ইনফ্লুয়েন্স দ্য কারেন্ট ভ্যালুস। তার মানে
ভ্যালু, এগুলোর মধ্যে অটো কোরিলেশন আছে, রাইট? অটো কোরিলেশনটা আমরা বুঝলাম পাস্ট ভ্যালুর সাথে মানে কারেন্ট ভ্যালু রিলেটেড থাকবে একই ভেরিয়েবলের মধ্যে, সেটাকে আমরা বলছি অটো কোরিলেশন। এখন এটা কখন প্রবলেমে কনভার্ট হয়, এটা কেন আমরা প্রবলেম বলছি, কেন অটো কোরিলেশন হলে আমরা বলছি এস্টিমেটরস রিলায়েবল হবে না, আনবায়াসড থাকবে না, সেটা আমরা একটু এখন ইন ডিটেল অ্যানালাইসিস করার ট্রাই করি। সো এখানে একটু দেখেন, আমরা একটা মাল্টিপল রিগ্রেশন নিলাম, y ইকুয়ালস আলফা প্লাস বিটা 1 x প্লাস বিটা 2 z প্লাস এরর। একটু খেয়াল করেন, এই এরর টার্মটার একটা সিগনিফিকেন্ট মিনিং হলো যে ভেরিয়েবল গুলো আমরা মডেলে ইনক্লুড করতে পারিনি, মডেলে আমরা দুইটা ভেরিয়েবল ইনক্লুড করেছি, এক্স ভেরিয়েবল, জেড ভেরিয়েবল। যে ভেরিয়েবল গুলো আমরা এই রিগ্রেশন মডেলে ইনক্লুড করতে পারিনি, সেই ভেরিয়েবল গুলো কোথায় থাকে? এই এরর টার্ম বা এরর ভেরিয়েবলের মধ্যে থাকে। সো এরর টার্মটা আসলে কাকে রিপ্রেজেন্ট করছে? এরর টার্মটা রিপ্রেজেন্ট করছে unexplained part of the dependent variable y. So y কে কিন্তু শুধু এক্স আর জেড এফেক্ট করছে ব্যাপারটা তা না, আরো অনেক কিছুই y কে আসলে এক্সপ্লেইন করে। So আমাদের টাইম কনস্ট্রেইন্ট আছে, আমাদের ডেটা কালেকশনের রেস্ট্রেইন্ট থাকে, কনস্ট্রেইন্ট থাকে। সো নানা কারণে আমরা সবগুলো ভেরিয়েবলকে সামহাও মডেলে ইনক্লুড করতে পারি না। যে ভ্যারিয়েবল গুলোকে ওয়াই কে এফেক্ট করে, সেই ভ্যারিয়েবল গুলো যদি আমরা মডেলে ইনক্লুড না করি, তাহলে সেই ভেরিয়েবল গুলোর এফেক্ট বা আনএক্সপ্লেইনড পার্টটা বা এরর টার্মের মধ্যে থাকে বলে আমরা অ্যাজিউম করি। বুঝতে পারছেন? এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনার কনসেপ্ট বোঝার জন্য যেটা কাজে লাগবে, এরর মানে আপনি জানেন মিস্টেক, ভুল। সো আমরা যখন ভুল করি, এটা ইন্টেনশনাল হয় না, আনইনটেনশনাল হয়, আনইনটেনশনাল হয়। সো মিস্টেকস, এরর আনইনটেনশনাল হয় মানে এটা কোনো প্যাটার্ন ফলো করবে না। তার মানে মিস্টেকস গুলো তো কোনো, যেহেতু আনইনটেনশনাল হয়, এটা কোনো প্যাটার্ন ফলো করার কথা না, এটাই ন্যাচারাল বা বা এটাই ন্যাচারালি হওয়ার কথা। So, দেখেন এই জিনিসটাই আমরা লিখছি এরর টার্ম, যে আনইনটেনশনালি আমরা যে ভুল করি এটা যেমন প্যাটার্ন ফলো করার কথা না। এখানে দেখেন, এরর টার্ম অবজারভেশনস আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। এরর টার্ম অবজারভেশনস গুলো যদি একটা আরেকটার সঙ্গে মানে একটা আরেকটার সঙ্গে ডিপেন্ডেন্ট হয়, রিলেটেড হয়, তার মানে এখানে তারা একটা প্যাটার্ন ফলো করছে। সো এটা একটু তাহলে দেখেন, আমরা যদি আবার এখানে চলে আসি, আমরা কি বললাম? এরর টার্মের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক হতে হবে, এরা কোনো প্যাটার্ন ফলো করবে না, এরা কোনো ট্রেন্ড ক্রিয়েট করবে না, এরা অবশ্যই র্যান্ডম হবে। কোনো প্যাটার্ন ফলো না করে এরর্স গুলো মাস্ট বি র্যান্ডম হবে, এরর গুলো মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট হবে, এরর গুলো মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে? এখন প্রবলেমটা কখন হচ্ছে? সো অটো কোরিলেশন প্রবলেমটা কিভাবে ক্রিয়েট হচ্ছে, মানে মডেলটাকে কিভাবে, মডেলের এস্টিমেটর গুলোকে কিভাবে ফেইল করিয়ে দিচ্ছে, সেটা আমরা একটু অ্যানালাইসিস করব। এখন এটা একটু দেখেন, ধরেন আমার ট্রু মডেল হলো y ইকুয়ালস আলফা প্লাস বিটা 1 x প্লাস বিটা 2 z প্লাস এরর টার্ম।
এখন সামহাও আপনি মডেলটাকে ফর্ম করলেন ওয়াই ইকুয়ালস আলফা প্লাস বিটা ওয়ান এক্স প্লাস এরো, এভাবে। তার মানে আপনি একটা ইম্পর্টেন্ট যে ভ্যারিয়েবল জেড, সেটাকে মডেলের মধ্যে ইনক্লুড করলেন না। সো আপনার মডেলটা বা কোনো একজন রিসার্চারের রিসার্চার তার মডেলটা দাঁড়ালো ঠিক এইভাবে, ওয়াই ইকুয়ালস আলফা প্লাস বিটা ওয়ান এক্স প্লাস এরো। এখন একটু খেয়াল করেন, এই জেডটা এখন কোথায় চলে যাবে? একটু আগে যেটা বললাম, মডেলে যেটা থাকে না, যে ভেরিয়েবলটা থাকে না, সেটা কার সাথে চলে যায়? এরর টার্মের মধ্যে চলে যায়। এরর টার্মটা আনএক্সপ্লেইন পার্টটাকে এক্সপ্লেন করার ট্রাই করে। তাহলে দেখেন, এই ওয়াই প্লাস আলফা প্লাস বিটা ওয়ান এক্স প্লাস ই, এটা ভিজিবল, এটার সাথে এখন ইনভিজিবলি চলে আসে জেড। এখন যে জিনিসটা হয় দেখেন, এই জেড ভেরিয়েবলটা ফর এক্সাম্পল এর পাস্ট ভ্যালু দ্বারা এফেক্টেড হয়, অর্থাৎ এটার কারেন্ট ভ্যালু এর পাস্ট ভ্যালু দ্বারা এফেক্টেড হচ্ছে। সো এই জেড ভ্যালুটা আসলে কি শো করছে? এই জেড ভ্যালুটা আসলে অটো কোরিলেশনের যে ফিচার বা যে বৈশিষ্ট্য, সেটা শো করছে। জেড টি মাইনাস ওয়ান, 1, 10, 20, 30, 40। এর আগের পিরিয়ডে এটার ভ্যালু ছিল 30, 20, 10, 0। তার মানে আগের পাস্ট ভ্যালুর সঙ্গে প্রেজেন্ট ভ্যালুর একটা কোরিলেশন আছে। সো দেখেন, এই এই জেড জেড একটা ইম্পর্টেন্ট ভেরিয়েবল, যেটা আমরা মডেলে ইনকর্পোরেট করি নাই বা করতে পারি নাই যে কোনো কারণে। এখন এই জেডটা কোথায় চলে আসলো? এররের সাথে। এখন আসলে কে কোরিলেশন শো করছে? অটো কোরিলেশন জেড। কিন্তু জেড তো আপনি দেখছেন না। তো আপনার কাছে আসলে মনে হবে অটো কোরিলেশনটা কে শো করছে? অটো কোরিলেশনটা আসলে কে শো করছে? এই ই টার্মটা। তার মানে এরর টার্মটা আসলে আর ইন্ডিপেন্ডেন্ট নাই। এরর টার্মটা কি ক্রিয়েট করছে? এরর টার্মটা ট্রেন্ড ক্রিয়েট করছে। জেডটা যেহেতু ট্রেন্ড ক্রিয়েট করছে, এখন এটার দায়ভার কার উপর আসলো? এরর টার্মের উপর। এরর টার্মটা ট্রেন্ড ক্রিয়েট করছে, এরর টার্মটা একটা প্যাটার্ন ফলো করছে, এরর টার্মটা আর র্যান্ডম নাই, এরর টার্মটা কনসিস্টেন্ট। সো এই তো এটার মাধ্যমে কি হলো? এটার মাধ্যমে আমাদের যে অ্যাজাম্পশন, দেখেন, এরর টার্মস অবজারভেশনস আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, আর ইন্ডিপেন্ডেন্ট থাকলো না। ইন্ডিপেন্ডেন্ট কেন থাকলো না? একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে, আমরা একটা ইম্পর্টেন্ট ভ্যারিয়েবলকে অমিট করেছি। এই ইম্পর্টেন্ট ভ্যারিয়েবলটা এররের সাথে মিলেমিশে গেল। এই ইম্পর্টেন্ট ভ্যারিয়েবলটা অটো কোরিলেশন শো করে, যেটা আসলে এরর টার্মটাকে আর এরর টার্মটাকে আর ইন্ডিপেন্ডেন্ট থাকতে দিল না। সো বা এখন এদের যে কোভেরিয়েন্স বিটুইন ডিস্টারবেন্সেস আর জিরো থাকবে না। এটা এটা একটা নাম্বার বা এটা একটা কোনো ভ্যালু, মানে পজিটিভ রিলেটেড বা নেগেটিভ রিলেটেড, এরকম একটা ভ্যালু শো করবে। ঠিক আছে? সো আপাতত কনক্লুশন হচ্ছে, এখানে যে এক্স ভেরিয়েবলটা, এটা যদি কোরিলেট করে, এটা কোনো প্রবলেমই না। আপনি ইকোনমিক ভেরিয়েবল গুলো, জিডিপি, সেভিংস, ইনভেস্টমেন্ট, কনজাম্পশন, এগুলো কোরিলেট করা, অটো কোরিলেট করা একটা কমন ফেনোমেনন। এটা অটো কোরিলেশন শো করবেই। প্রবলেমটা হচ্ছে, যে ভেরিয়েবলটা অটো কোরিলেশন শো করে, আপনি যদি সেটাকে মডেলে ইনকর্পোরেট করতে না পারেন, অথবা আপনি সেটাকে যদি কারেক্ট ফাংশনাল ফর্মে লিখতে না পারেন, এটা চলে যাচ্ছে এরর টার্মে। আসলে অমিটেড ভেরিয়েবলটা অটো কোরিলেশন শো করছে। অমিটেড ভেরিয়েবলটা তো আপনি আর মডেলে দেখছেন না, আপনার কাছে মনে হচ্ছে এররটাই আসলে অটো কোরিলেশন শো করছে। এররটার ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু দেয় না। এররটার মধ্যে, এরর টার্মস গুলোর মধ্যে কোরিলেশন শো করে। সো এখন
এটা থেকে আমরা আসলে ধরে নিতে পারি যখন এরর টার্মের মধ্যে এটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তখন যে অটো কোরিলেশন, তখন অটো কোরিলেশনটা আসলে প্রবলেম হিসেবে ইমার্জ করছে। ঠিক আছে। সো এখন আমার কনক্লুশন, অটো কোরিলেশন যখন এক্সিস্ট করে এরর টার্মের মধ্যে, অটো কোরিলেশন যখন এক্সিস্ট করে এরর টার্মের মধ্যে, তখন এটা সিএলআরএম এর অ্যাজাম্পশন ভায়োলেট করে, তখন এটা ওএলএস এর অ্যাজাম্পশন ভায়োলেট করে। এটা কখন হয়? এটা একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমরা যখন একটা কি ভ্যারিয়েবলকে এক্সক্লুড করে দিই। সো এই কি ভ্যারিয়েবলটা তখন কোথায় ঢুকে যাচ্ছে? এই কি ভ্যারিয়েবলটা যেহেতু অটো কোরিলেশন শো করতে পারে, এটা এরর টার্মের সঙ্গে মার্জ করছে। সো এরর টার্মটাও আসলে তখন অটো কোরিলেশন শো করবে। এই এরর টার্মটা যখন অটো কোরিলেশন শো করে, তখন যে প্রবলেমটা হয়, এই তখন আসলে রিগ্রেশন মডেলটা আর আনবায়াস থাকে না। রিগ্রেশন মডেলের যে এস্টিমেটরস গুলো সেগুলো আর রিলায়েবল থাকে না। সো নেক্সট, আমরা কি বুঝলাম অটো কোরিলেশনটা কিভাবে আসলে প্রবলেমটা ক্রিয়েট করছে। তো আমরা অটো কোরিলেশনকে প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করলাম। সো অটো কোরিলেশন প্রবলেম কখন হচ্ছে? যখন অটো কোরিলেশনটা এরর টার্মের মধ্যে হচ্ছে। অটো কোরিলেশনটা এরর টার্মের মধ্যে হচ্ছে। সো দেখেন, অটো কোরিলেশন মেইনলি দুইটা টাইপের হতে পারে। অটো কোরিলেশন দুই ধরনের হতে পারে। পজিটিভ অটো কোরিলেশন শো করতে পারে, অথবা নেগেটিভ অটো কোরিলেশনও আমরা দেখতে পারি। তো এই অটো কোরিলেশনটা মডেলের মধ্যে কি প্রবলেম ক্রিয়েট করে বা কি ইলনেস, এই টার্মটা আমরা আগেও ডিসকাস করেছি যখন মাল্টিকোলিনিয়ারিটি আর হেটারোস্কিলাস্টিসিটি আমরা ডিসকাস করেছিলাম। সো একটু আমরা যদি সংক্ষেপে বলি, আমরা একটু দেখি পজিটিভ আর নেগেটিভ কোরিলেশনটা একটু করে অ্যানালাইসিস করার ট্রাই করি। দেখেন, অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস অবজার্ভড ভ্যালু আপনার এরর টার্ম। ঠিক আছে। সো আপনি আহ, একটা আপনি একজনকে হায়ার করলেন আপনার প্রফিটেবিলিটি নিয়ে একটা অ্যাজাম্পশন দেওয়ার জন্য, রাইট? সো দেখেন, অ্যাকচুয়াল ভ্যালু আর যেটা অবজার্ভ ভ্যালু বা এস্টিমেটেড ভ্যালুর ডিফারেন্সটাই এরর টার্ম। ঠিক আছে। সো টি টাইম পিরিয়ডে এটা আসলো, ধরেন পজিটিভ, কোনো কারণে পজিটিভ আসলো এক্সেসিভ ডিমান্ডের কারণে। সো টি টাইম পিরিয়ডে এটা যেহেতু পজিটিভ আসলো, সে ফর এক্সাম্পল টি প্লাস ওয়ান টাইম পিরিয়ডে এটা পজিটিভ আসলো। সিমিলারলি এটা প্রত্যেক টাইম পিরিয়ডেই পজিটিভ আসা শুরু করলো। এটা এক্সেসিভ ডিমান্ডের কারণে হতে পারে, অথবা আপনি যাকে হায়ার করেছেন তিনি যে অবজার্ভ ভ্যালু গুলো ক্যালকুলেট করেন সেখানে হয়তো কোনো মেজারমেন্টের ত্রুটি হতে পারে। যে কোনো কারণেই হোক, প্রত্যেকবার এররটা আপনি এমন ভাবে পাচ্ছেন প্রত্যেক টাইম পিরিয়ডে একটা পজিটিভ ট্রেন্ড বা পজিটিভ নেচার শো করছেন। তার মানে এটা যদি হয়, ধরেন এই এটা যদি হয় আপনার রিগ্রেশন লাইন, বা এটা যদি হয় আপনার রিগ্রেশন লাইন, সো এই ভ্যালুটা এটার প্রিভিয়াস ভ্যালু দ্বারা এফেক্টেড হচ্ছে, এই ভ্যালুটা এটার প্রিভিয়াস ভ্যালু দ্বারা এফেক্টেড হচ্ছে। সো এইখানে যে রিলেশনশিপটা মানে আমরা দেখতে পারি এটা পজিটিভ রিলেশনশিপ, অথবা অবজার্ভ ভ্যালু আর অ্যাকচুয়াল ভ্যালুর মধ্যে নেগেটিভ রিলেশন, মানে প্রফিটেবিলিটি নেগেটিভ, মানে লস হচ্ছে, প্রতিবার একই ট্রেন্ড শো করছে। এইদার এক্সেসিভ ডিমান্ড লস, ডিমান্ড কমে যাওয়ার কারণে প্রোডাক্টের, অথবা যে কোনো সমস্যার কারণে, অথবা যিনি এটা ক্যালকুলেট করছেন সে তার কোনো না কোনো ডাটা ম্যানেজমেন্টের মিস্টেকের কারণে প্রত্যেকবার এরর টার্মটা নেগেটিভ হচ্ছে অ্যাকচুয়াল আর অবজার্ভ ভ্যালুর মধ্যে। আমরা এটাও আসলে পজিটিভ রিলেশনশিপ, মানে সেম প্যাটার্ন যদি হয় রিগ্রেশন লাইনের উপরে বা রিগ্রেশন লাইনের নিচে, সেম প্যাটার্ন যদি একটা ভ্যালু যদি এর প্রিভিয়াস ভ্যালু দ্বারা এফেক্টেড হয়, এইদার পজিটিভ হোক নেগেটিভ হোক, এইটাকে আমরা বলবো ট্রেন্ডটা যদি পজিটিভ। এখানে প্লাস মানে কি, রিলেশনশিপ পজিটিভ না, এখানে প্লাস মানে ট্রেন্ডটা সেম, সিমিলার ট্রেন্ড, তার মানে পজিটিভ অটো কোরিলেশন। এখানে ট্রেন্ডটা সিমিলার,
একই ট্রেন্ড, সেম ট্রেন্ড, সিমিলার ট্রেন্ড, তার মানে এই মাইনাসটাও আসলে পজিটিভ অটো কোরিলেশন। অটো কোরিলেশনটা যদি এমন হয় প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে সেটাকে আমরা বলবো প্রথমে পজিটিভ হয়ে নেগেটিভ হচ্ছে, এরপর পজিটিভ, এরপর নেগেটিভ, এরপর ট্রেন্ডটা কেমন, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। এই ক্ষেত্রে যে ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এটা এক্ষেত্রে এটাকে আমরা বলবো নেগেটিভ অটো কোরিলেশন, নেগেটিভ অটো কোরিলেশন। সো এখন সমস্যাটা কোথায় হয়, যখন পজিটিভ ট্রেন্ড, পজিটিভ কোরিলেশন দেখা যায়, এটা আমাদের আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন। সো যখন পজিটিভ ট্রেন্ড হয়, সেম ট্রেন্ড হয়, তখন আসলে আহ, আমাদের যে ট্রু যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেখানে যে চেঞ্জটা দেখা যায় পজিটিভ অটো কোরিলেশন যখন হবে, তখন ডিস্টারবেন্সটা, তখন ডেভিয়েশনসটা স্মলার হয়। সো ডেভিয়েশনটা স্মলার যখন হচ্ছে, তখন আসলে ইনসিগনিফিক্যান্ট, ইনসিগনিফিক্যান্টকে আমরা সিগনিফিক্যান্ট হিসেবে কাউন্ট করতে পারি, সিগনিফিক্যান্টকে, সিগনিফিক্যান্ট যেটা হওয়ার কথা সেটাকে আমরা ইনসিগনিফিক্যান্ট হিসেবে কাউন্ট করতে পারি। যখন নেগেটিভ অটো কোরিলেশন অর্থাৎ প্লাস মাইনাস এরকম কেস দেখা যাচ্ছে, তখন এটা আপনার নর্মাল ডিস্ট্রিবিউশন, তখন যেটা হয় তখন সেটা ডেভিয়েশনটা আরো ওয়াইডার হয়। তার মানে ইনসিগনিফিকেন্ট গুলো আপনার সিগনিফিকেন্ট গুলো ইনসিগনিফিকেন্ট হয়ে যেতে পারে, যেগুলো সিগনিফিকেন্ট ছিল সেটাও ইনসিগনিফিকেন্ট হয়ে যেতে পারে। তার মানে প্রবলেমটা কোথায় হয়, প্রবলেমটা আসলে হয় সিগনিফিকেন্স নিয়ে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চেঞ্জ হয়ে যায়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা চেঞ্জ হয়ে যায়, এটা ইলনেস আমরা বলতে পারি। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আসলে আমাদের সিগনিফিকেন্স বা হাইপোথিসিস টেস্ট বলেন, সব টি টেস্ট বলেন, সবগুলোতেই আসলে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, মডেলটা রিলায়েবল থাকছে না। So variables may appear significant or insignificant incorrectly due to biased স্ট্যান্ডার্ড এরর্স। স্ট্যান্ডার্ড এরর্সটা যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা বায়াসড হয়ে যাচ্ছে, তো এর কারণে ভ্যারিয়েবলস গুলো, এস্টিমেটরস গুলো সিগনিফিক্যান্ট বা ইনসিগনিফিক্যান্ট আসতে পারে ইনকারেক্ট ওয়েতে। সো এ কারণে প্রত্যেকটা টেস্টে, প্রত্যেকটা ডাটার মধ্যে আপনি অবশ্যই অটো কোরিলেশনটা টেস্ট করতে হয়, অটো কোরিলেশনটা চেক করতে হয়। তা আমরা অটো কোরিলেশনের প্রবলেম গুলো একটু দেখলাম, অটো কোরিলেশনের টাইপস গুলোও একটু আর একটু ডিসকাশন করব পরে। মোটামুটি ডিসকাস করলাম অটো কোরিলেশনটা আসলে কোন জায়গায় এফেক্ট করছে, সেটা একটু দেখলাম। এখন একটু আমরা যেটা জানি এটা একটু স্পেসিফিক্যালি জানবো, কজেস হোয়াট কজেস অটো কোরিলেশন। হোয়াট কজেস, আমি সি মানে অটো কোরিলেশন একটু সংক্ষেপে লিখলাম, এটা আপনারা একটু বুঝে নেবেন, রাইট? সো হোয়াট কজেস অটোকোরিলেশন, এটার প্রথম যে মেইন রিজন আমরা দেখেছি অমিটেড ভেরিয়েবল। ফার্স্ট রিজন যেটা আমরা দেখেছি সেটা ছিল অমিটেড ভেরিয়েবল, অমিটেড ভেরিয়েবল, যেটা আমরা জেড আর এক্স এর এক্সাম্পল দেখলাম। যদি আমরা একটু রিয়েল লাইফে একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, ধরেন আপনি মান্থলি হাউস হোল্ড ইলেকট্রিসিটি কনজাম্পশন, ওয়াই টি, এটাকে আমরা বলছি মান্থলি household electricity consumption, এটাকে আপনি, এটার সাথে আপনি কোরিলেট করার ট্রাই করছেন, বা আপনি বলছেন দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন মান্থলি হাউস হোল্ড ইলেকট্রিসিটি কনজাম্পশন অ্যান্ড আলফা প্লাস বিটা ওয়ান টি। টি মিনস টেম্পারেচার, টেম্পারেচার। সো টেম্পারেচার যত বেশি হবে, মানে যত গরম পড়বে, তত ইলেকট্রিসিটি কনজাম্পশন, ইলেকট্রিসিটি কনজাম্পশন বেশি হবে, রাইট? পজিটিভ কোরিলেশনশিপ। সো এখানে একটা এরর টার্ম আমরা দিলাম, ঠিক আছে? সো
এখন দেখেন আপনি এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর অমিট করলেন, সেটা হচ্ছে অ্যাপ্লায়েন্স ইউজেস। অ্যাপ্লায়েন্স ইউজেস, সো ট্রু মডেলটা হওয়া দরকার ছিল ওয়াইটি ইকুয়ালস আলফা প্লাস বিটা ওয়ান টি প্লাস বিটা টু। এ মিনস অ্যাপ্লায়েন্স, আপনি কি কি অ্যাপ্লায়েন্স ইউজ করছেন, হিটার, এসি, ওয়াশিং মেশিন, এই অ্যাপ্লায়েন্স প্লাস এরোট্রাম। একটু দেখেন, সো আপনি অ্যাপ্লায়েন্সের মতো একটা, যে আপনি ইলেকট্রিসিটি কনজাম্পশন ক্যালকুলেট করতে চাচ্ছেন, অ্যাপ্লায়েন্সের মতো একটা ইম্পর্টেন্ট ভেরিয়েবলকে বাদ দিয়ে, এই ভেরিয়েবলটা যখন বাদ দিচ্ছেন এই অ্যাপ্লায়েন্সটা মিশে যাচ্ছে আহ অবশ্যই কার সাথে, এরোটার্মের সাথে। সো অ্যাপ্লায়েন্স যখন এরোটার্মের সঙ্গে মিশে যাচ্ছে, এই অ্যাপ্লায়েন্স ইউজেসটা অবশ্যই একটা প্যাটার্ন ফলো করে। উইন্টারে এটা এক ধরনের প্যাটার্ন ফলো করে, সামারে এটা এক ধরনের প্যাটার্ন ফলো করে। সো এই প্যাটার্নটা এরো টার্মটাকে অটো কোরিলেটেড করে দেয়, এরো টার্মটাকে আর র্যান্ডম থাকতে দেয় না, এরো টার্মটাকে শো করে যে এরো টার্মটা একটা ট্রেন্ড শো করছে। সো আপনার এটা একটা তাহলে একটা মানে যে কারণটা আমরা দেখেছিলাম একটা এক্সাম্পল দিয়ে জাস্ট দেখলাম। এখন আপনি এটাকে কি বলতে পারেন, এরর টার্মটাকে বলতে পারেন, এরর টার্মটাকে আপনি লিখতে পারেন এখানে, এরর টার্মটা বা ইউটি বা ইটি, এটাকে আপনি লিখতে পারেন এফেক্ট অফ এ, মানে অ্যাপ্লায়েন্স, মানে এরর টার্মটাই আসলে অ্যাপ্লায়েন্সের ইফেক্টটা এখানে আপনাকে শো করছে, রাইট? সো এটা একটা কারণ গেল। আরেকটা ইম্পর্টেন্ট কারণ আমরা যদি দেখি, তো সেকেন্ড অটো কোরিলেশন কারণ আমরা বলতে পারি মডেল মিস স্পেসিফিকেশন, মিস স্পেসিফিকেশন, মডেলের মিস স্পেসিফিকেশন, মডেলের মিস স্পেসিফিকেশন। অর্থাৎ আপনি ধরেন ওয়াইটি বা জিডিপির সাথে ইনভেস্টমেন্ট, জাস্ট এক্সাম্পল, ইনভেস্টমেন্টকে এমন ভাবে পোর্ট্রে করলেন এদের মধ্যে লিনিয়ার রিলেশনশিপ আছে, কিন্তু ইন রিয়েলিটি হতে পারে জিডিপির সাথে আসলে ইনভেস্টমেন্ট কোয়াড্রেটিক্যালি বা কোয়াড্রেটিক, মানে এখানে এটা ইনভেস্টমেন্ট হায়েস্ট পাওয়ার ওয়ান, এটা লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার রিলেশনশিপ দেখাচ্ছে। আর এটা ট্রুলি স্কয়ার বা কোয়াড্রেটিক ফর্মে রিলেশনশিপটা হওয়া উচিত, প্লাস ই। সো দেখেন আপনি মডেলকে স্পেসিফাই করলেন ইনকারেক্ট ওয়েতে, সো এখানে যে প্রবলেমটা দেখা যাবে সেটাও আসলে কোন কি প্রবলেম হতে পারে, সেটাকে আমরা বলতে পারি মিস স্পেসিফিকেশন প্রবলেম। মডেলের মিস স্পেসিফিকেশনের কারণে এটা এখানেও অটো কোরিলেশনের যে প্রবলেম, অটো কোরিলেশনের প্রবলেমটা দেখা দিতে পারে, রাইট? থার্ড যে প্রবলেম, সেটাকে আমরা বলতে পারি সিস্টেমেটিক মেজারমেন্ট এরর্স, সিস্টেমেটিক মেজারমেন্টস এরর, systematic measurements error, systematic measurement error। তো সিস্টেমেটিক মেজারমেন্ট এররে যেটা হয় আপনি দেখেন, আপনি যে ডেটা মেজারমেন্ট করছেন সেটাতে যদি কনসিস্টেন্ট অথবা সিস্টেমেটিক এরর থাকে, আর এই এরর গুলো যদি ওভার টাইম অ্যাকিউমুলেট করতে থাকে, এটাও আপনাকে অবশ্যই অটো কোরিলেশনের দিকে নিয়ে যাবে। কি বললাম, আপনি যে ডেটা মেজারমেন্ট করছেন সেখানে যদি কনসিস্টেন্টলি এরর থাকে, এই এরর গুলো যদি ওভার টাইম অ্যাকিউমুলেট করতে থাকে, এই ওভার টাইমের অ্যাকিউমুলেশনটা অবশ্যই অটো কোরিলেশনের দিকে নিয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন আপনার এখানে একটা এক্সাম্পল কি হতে পারে, একটা কোম্পানি এটার ইনভেন্টরিকে মান্থলি আপডেট করে। ইনভেন্টরি মানে এটার স্টকে কি কি প্রোডাক্ট আছে না আছে, সিম্পলি এইভাবে ধরে নেন। সো এখানে কোনো একটা ভুল হওয়ার কারণে সে ওভার এস্টিমেট করলো তার
ইনভেন্টরিকে প্রতি মাসে 5% করে। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি একটু খেয়াল করেন। সো ইনভেন্টরি ওভার এস্টিমেশন হলো ওভার এস্টিমেশন অফ ইনভেন্টরি প্রতি মাসে 5%। সো দেখেন, আপনি যদি জানুয়ারি থেকে শুরু করেন, জানুয়ারিতে 5% ওভার এস্টিমেশন অফ ইনভেন্টরি আপনাকে তেমন ভাবে এফেক্টেড নাও করতে পারে, বা এফেক্ট করলেও খুব স্মল ওয়েতে করবে। কিন্তু আপনি ফেব্রুয়ারিতেও আরো 5% এরর অ্যাড করলেন, মানে ডেটা মেজারমেন্টের যে সিস্টেম সেটাকে কারেক্ট না করে 5% ফেব্রুয়ারিতেও আরো অ্যাড হলো, ইনভেন্টরি ওভার এস্টিমেশন হলো, ঠিক আছে। সো এই এররটা আসলে যখন কিউমুলেটিভ নেচার শো করছে, এই কিউমুলেটিভ নেচারটা এরর টার্মস এর মধ্যে অটো কোরিলেশনকে ইন্ট্রোডিউস বা এমার্জ করতে পারে, রাইট। সো এই সিস্টেমেটিক মেজারমেন্ট এররটা আসলে আপনাকে অটো কোরিলেশনের দিকে স্টেপ বাই স্টেপ নিয়ে যাবে। লাস্টলি আমরা দুইটা ইম্পর্টেন্ট কনসেপ্ট দিয়ে আমরা এই ক্লাসটা শেষ করব। সো ইম্পর্টেন্ট কনসেপ্ট দুটো হলো, ফার্স্টে আমরা দেখব ফার্স্ট অর্ডার অটো কোরিলেশন, তারপর দেখবো হায়ার অর্ডার অটো কোরিলেশন। সো ফার্স্ট অর্ডার অটো কোরিলেশন, ফার্স্ট অর্ডার অটো কোরিলেশন, ফার্স্ট অর্ডার অটো কোরিলেশন, এটা সবচেয়ে কমনলি অবজার্ভড ফর্ম অফ অটো কোরিলেশন। সো এটাকে আমরা একটা ইকুয়েশনে এক্সপ্রেস করতে পারি, বা এটাকে আমরা ডিফাইন করতে পারি এভাবে যে আমার যে এরর টার্ম ইউ টি, ইউ টি, এটা আমার এরর টার্ম, এটা কারেন্ট টাইম পিরিয়ডে, সেভ ফর এক্সাম্পল 2025-এ, এটা ডিপেন্ড করছে এটার প্রিভিয়াস ইয়ারের এরর টার্মের উপর, যেটা আমরা শুরুতে ডিসকাস করে আসছি। ইউটি ইকুয়ালস আমরা লিখতে পারি রো, এটা কোএফিসিয়েন্ট, ইউ টি মাইনাস ওয়ান প্লাস, এখানে একটা এরর আমরা অ্যাড করব, ঠিক আছে। সো দেখেন, এরর টার্ম ইউটি, এটা ডিপেন্ড করছে প্রিভিয়াস ইয়ারের এটার যে ভ্যালু, বা প্রিভিয়াস ইয়ারের এটার যে ভ্যালু সেটার উপর, ঠিক আছে। এখানে ইউটি হলো কারেন্ট এরর টার্ম, কারেন্ট কারেন্ট এরর টার্ম, ইউটি মাইনাস ওয়ান হলো ইউটি মাইনাস হলো প্রিভিয়াস ইয়ারের এরর টার্ম, আর রোটা এখানে ইম্পর্টেন্ট, রো। এই রোটা আপনাকে দিচ্ছে ফার্স্ট অর্ডার অটো কোরিলেশন, ফার্স্ট অর্ডার অটো কোরিলেশন, আমি একটু সংক্ষেপে লিখলাম, ফার্স্ট অর্ডার অটো কোরিলেশন কোএফিসিয়েন্ট, ফার্স্ট অর্ডার অটো কোরিলেশন কোএফিসিয়েন্ট। সো এই রোটা ইম্পর্টেন্ট। আর ইটিটা র্যান্ডম র্যান্ডম, যেটা ইন্ডিপেন্ডেন্ট অফ প্রিভিয়াস পাস্ট এরর্স, ঠিক আছে। সো এই রোর ইন্টারপ্রিটেশনটা ইম্পর্টেন্ট। এই রো যদি জিরো হয়, that means there is no autocorrelation between ut and ut minus 1. That means error terms are independent of each other. They are not correlated in any way. সো রো যখন জিরো হবে, দেয়ার ইজ নো অটো কোরিলেশন। যখন রো গ্রেটার দেন জিরো হবে, অথবা ক্লোজ টু ওয়ান হবে, রো ক্লোজ টু ওয়ান হবে, রো ক্লোজ টু ওয়ান হবে, সো দেয়ার ইজ পজিটিভ কোরিলেশন। দ্যাট পজিটিভ কোরিলেশন মানে দেয়ার errors tend to repeat in the same direction. পজিটিভ মানে ট্রেন্ড পজিটিভ, সেম ডিরেকশন। এটাও মাইনাস 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 মাইনাস, তার মানে এটাও সেম ডিরেকশন, যেটা আমরা পজিটিভ নেগেটিভ কোরিলেশনে এক্সপ্লেন করে আসছি। সো প্লাস 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 একই ট্রেন্ড, পজিটিভ কোরিলেশন, মাইনাস 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 একই ট্রেন্ড, পজিটিভ কোরিলেশন। কখন? যখন রো গ্রেটার দেন জিরো হবে। রো যদি লেস দেন জিরো হয়, নেগেটিভ হয়, অথবা ক্লোজ টু মাইনাস ওয়ান হয়, সো মাইনাস ওয়ান প্লাস ওয়ান। যদি রো মাইনাস ওয়ান হয়, এখানে নেগেটিভ কোরিলেশন এক্সিস্ট করছে, তার মানে এররটা ডিরেকশনটাকে অল্টারনেট করে। এরর alternates in direction, plus minus, error alternates in direction. সো আমরা এটা কি একটা যদি এক্সাম্পল দিতে চাই, কিভাবে দিতে পারি, একটা এক্সাম্পল আমরা দিতে পারি।
ut equals rho ut minus 1 প্লাস ই টি। একটু দেখেন, আমরা ধরেন মান্থলি সেলস, একটা প্রোডাক্টের মান্থলি সেলস মেজার করার ট্রাই করছি। যদি কোনো কারণে ধরেন কোনো একটা মার্কেটিং ক্যাম্পেইন বা অ্যাডভার্টাইজমেন্টের কারণে অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস অবজার্ভ ভ্যালু ইকুয়ালস এরর, এরর টার্মটা পজিটিভ হয়, মানে অ্যাকচুয়াল ভ্যালু অনেক বেশি হয়ে যায়, তার মানে মান্থলি সেলস অনেক বেশি হয়, তার মানে আমরা অবশ্যই পজিটিভ এরর দেখবো। সো এটার কারণে যেহেতু জানুয়ারি মাসে এক্সেসিভ অ্যাডভার্টাইজিং বা নানা কারণে সেলসটা বৃদ্ধি পেল, পজিটিভ এরর দেখা গেল। পজিটিভ এররের কারণে ফেব্রুয়ারি মাসেও বা এর পরের টাইম পিরিয়ডেও আসলে আহ, এটার এফেক্টটা থাকবে। তার মানে এখানে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, এটা পজিটিভ আসছে, এটা পজিটিভ আসছে। সো এটাকে আমরা বলছি পজিটিভ ফার্স্ট অর্ডার কো রিলেশন, কারণ এরর ইন ওয়ান পিরিয়ড এফেক্টস দ্য এরর ইন দ্য নেক্সট পিরিয়ড। ঠিক আছে। সো নেক্সট, হায়ার অর্ডার অটো কোরিলেশন। Higher order auto correlation, the current error term depends on multiple previous errors. তার মানে ধরেন সেকেন্ড অর্ডার অটো কোরিলেশন, সেকেন্ড অর্ডার অটো কোরিলেশন, সেকেন্ড অর্ডার অটো কোরিলেশন। তাহলে আমরা লিখতে পারি ইউটি ইকুয়ালস রো ওয়ান ইউ টি মাইনাস ওয়ান প্লাস রো টু ইউ টি মাইনাস টু প্লাস ই টি। তার মানে কারেন্ট এরর টার্ম ইউটিটা প্রিভিয়াস দুইটা ভ্যালুর উপর ইউটি মাইনাস ওয়ান ইউটি মাইনাস টু এর উপর ডিপেন্ড করছে। সিমিলারলি যদি থার্ড থার্ড অর্ডার হয় রো ওয়ান ইউটি মাইনাস ওয়ান টি মাইনাস টু প্লাস আরেকটা টার্ম যোগ হবে ইউ টি মাইনাস থ্রি। ফোর্থ অর্ডার হলে চারটা টার্ম, রাইট? সো এটার একটা এক্সাম্পল হতে পারে, ধরেন আপনি অ্যানুয়াল রেইনফল একটা রিজিয়নে অ্যানুয়াল রেইনফল মেজার করার কাজ করছেন বা মেজার করছেন, স্টাডি করছেন। সো রেইনফল ইন ওয়াইটি, একটা ইয়ারের রেইনফলটা ডিপেন্ড করতে পারে প্রিভিয়াস ইয়ারের রেইনফলের উপর টি মাইনাস ওয়ান, তার আগের ইয়ারের তার আগের ইয়ারের রেইনফলের উপর টি মাইনাস টু, 3 বছর আগের রেইনফলের উপর টি মাইনাস থ্রি। সো এটাকে আমরা বলতে পারি থার্ড অর্ডার অটো কোরিলেশন, থার্ড অর্ডার অটো কোরিলেশন। সো ফাংশনাল ফর্মটা একটু মনে রাখবেন, ফাংশনাল ফর্ম দিয়ে অটো কোরিলেশনটা, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার অটো কোরিলেশনটা খুব ইজিলি আপনারা এক্সপ্লেন করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই থাক, আপনারা কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার করেন। কনসেপ্ট ক্লিয়ার করার পরে আমাদের এখানে যে কিভাবে অটো কোরিলেশনকে ডিটেক্ট করব, ডারবিন ওয়াটসন টেস্ট, আরো কিছু টেস্ট আছে। সো অটো কোরিলেশনটাকে সলভ করব কিভাবে, ফিক্স কিভাবে করব, যে ভ্যারিয়েবলটাকে আমরা অমিট করছিলাম সেটাকে অ্যাড করা একটা ওয়ে হতে পারে। তারপর এখানে জিএলএস, জেনারেলাইজড লিস্ট স্কোয়ারস মেথড থেকে যে যে মেথড গুলো আছে ওগুলো আমরা নেক্সট ক্লাসটাতে ডিসকাস করব। তার আগ পর্যন্ত এটুকুই থাক। থ্যাংক ইউ।